5 দফা দাবি তাদের। এর উদ্দেশ্য আসলে কি? অন্য দলগুলোর কার কি অবস্থান, কি ভাবছে গণতন্ত্র মঞ্চ? জোট হচ্ছে কার সঙ্গে? ইসলামপন্থীরা কি একসঙ্গে এবার? বিএনপি কি একা? এইসব প্রশ্ন এখন তৈরি হচ্ছে। সেগুলোর জবাব আজকে আমরা খোঁজার চেষ্টা করব। এসব নিয়ে আমাদের আজকের বার্তা কক্ষের আয়োজন, ভোট নিয়ে সংশয় কেন? আলোচক হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আর এসব নিয়ে আজকের প্রথম আলোর বার্তা কক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামসুজ্জোহা। আজকের বার্তা কক্ষের অতিথির কাছে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাদের শিরোনামটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে আপনি আপনার জায়গা থেকে কোনো সংশয় দেখছেন কিনা নির্বাচন নিয়ে? কারণ কয়েকটি ইস্যু, পিআর প্রশ্নে একটা আন্দোলন হচ্ছে, জাতীয় পার্টি নিষিদ্ধের একটা দাবি আছে, আরেকটি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে বিএনপির বিপরীতে অনেকে কথা বলছে। এই বিষয়গুলোর বিবেচনায় আপনার মনে হচ্ছে কিনা যে কোনো ধরনের সংশয় তৈরি হয়েছে, যেটি নির্বাচন নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হতে পারে বা বাস্তবতা আছে? সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। দেখুন, নির্বাচন আমাদের সংস্কার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। কেননা সংস্কার আমরা যাই করতে চাই না কেন, শেষ পর্যন্ত একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই সেটাকে, যাকে বলে যে চূড়ান্ত একটা অনুমোদন, চূড়ান্তভাবে এটাকে গ্রহণ করা, সংস্কারের কাজটাকে সম্পন্ন করা, সেটা নির্বাচন লাগবে। একই সাথে বিচারের বিষয়টা তো গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা বিচার, সংস্কার, নির্বাচন তিনটিকে আমাদের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ বলছি। এবং এই জাতীয় স্বার্থ যাতে আমরা অর্জন করতে পারি, আমাদের বাস্তবায়ন করতে পারি, সেটার ক্ষেত্রে সকলেরই ইতিবাচক ভূমিকা রাখা দরকার। কারণ এইটা একটা পরিমাপক, একটা বলতে পারেন মানদণ্ড, যে কারা আসলে এখন দেশের স্বার্থে আছে নাই। অবভিয়াসলি ধরুন, পতিত ফ্যাসিস্টরা কোনো না কোনোভাবে এই প্রক্রিয়াটাকে বানচাল করা, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, এবং নানা ধরনের তৎপরতা, ষড়যন্ত্র, সেগুলো তো আমরা নানাভাবেই শুনছি, দেখছি। তাদের দেশি বিদেশি মিত্ররাও আছে। তো এখন এই জায়গা থেকেই আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা দরকার, সে কথাটা আমরা বারবার বলছি, এবং আবারও এখানে আপনার অনুষ্ঠানের সুযোগে বললাম। এই আহ্বানটা আমাদের রাখতে হবে যে আমরা এখন যদি দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, ন্যূনতম ঐকমত্যের জায়গা ভেঙে ফেলি, তাহলে সেটা আমাদেরকে সকলকেই বিপদের মধ্যে ফেলবে। এই কথা বলার পরে যে কথাটা, যে স্পেসিফিক জায়গায় আসা দরকার, যে আসলে প্রশ্ন উঠেছে যে সংস্কারের মধ্যে আমরা কতটুকু ঐকমত্যে আসলাম। আমরা অনেকগুলো বিষয়ে পূর্ণ ঐকমত্য কিংবা যাকে বলে সর্বসম্মত জায়গায় এসেছি, আবার অনেকগুলো বিষয়ে আমরা সর্বসম্মত হতে পারিনি, সেখানে নানা ধরনের নোট অফ ডিসেন্ট আছে। এখন পদ্ধতি হিসাবে কিভাবে এর মীমাংসা হতে পারে, আমরা মনে করি যে এটা তো যেগুলো আমরা ঐকমত্য হয়েছি সেগুলো তো সকলের জন্য একটা বাধ্যতামূলক, সেটা রাজনৈতিক অঙ্গীকার হিসেবে যেমন থাকা দরকার, তেমনি এর একটা আইনি বাধ্যবাধকতা যদি তৈরি করা যায়, তৈরি করা দরকার, যাতে করে অনাস্থার জায়গাটা না থাকে। কিন্তু তারপরও আপনি যতই আইনি বাধ্যবাধকতা করেন, শেষ পর্যন্ত কিন্তু জনগণকেই ভোট দিয়ে এটাকে করতে হবে। আপনি একমত হলাম বলে এটা বাস্তবায়ন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কারণ আমি আপনি বাইরেও অনেক জনগণ আছে, নিশ্চয়ই। ফলে এই যে জনগণের কর্তৃত্ব, সেটা প্রয়োগ করতে হবে। আর যেটা ভিন্ন মত, সেটার তার কোনো পদ্ধতিই নাই মীমাংসা করার, আমরা জনগণের অনুমোদন ছাড়া। এখন সেক্ষেত্রে ধরেন অনেকে বলতে পারে যে না, অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন, এগুলো তো জনগণের একটা সেই রকম পথে কি আমরা এখন যাব? সেটা কি আমাদের জন্য কোনো শান্তিপূর্ণ উত্তরণের জায়গায় নিয়ে যাবে? আমরা যদি আবারও অভ্যুত্থান, আন্দোলন কিংবা শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে দাবি আদায় করতে চাই, দাবি বাস্তবায়ন করতে চাই, তাহলে তো একটা অনিবার্য সংঘাতের জায়গা তৈরি হবে, পক্ষ তৈরি হবে। ফলে আমাদের জায়গাটা বলছি আমরা, যে যেসব বিষয়ে ভিন্ন মত আছে, সেটা মীমাংসা করার পদ্ধতিটা হচ্ছে নির্বাচন। জনগণকে এই মীমাংসার অধিকার তাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ফলে ভোটে যেতে হবে। ভোটে জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দিবে, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।
তার মানে হচ্ছে ঐকমত্যের অংশ এবং ভিন্ন মত উভয়টা নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। জায়গাটায় এখন এখানে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা তর্ক আছে, সেটা আমরাও যোগ দিয়েছি। সেটা হচ্ছে যে এই যে সনদ, এর একটা আইনি বাধ্যবাধকতা থাকা দরকার। 2, যে সনদ গৃহীত হবে সেটা টেকসই হবে কিনা, অর্থাৎ এটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে কিনা। এই দুটো প্রশ্নের মীমাংসা কিভাবে করা যায়, একটা ঐকমত্য কিভাবে তৈরি হয়, সেটা নিয়ে আমরা কথা বলছি। সেই কথা বলার জায়গাতে বিভিন্ন রকম প্রস্তাব এসছে আলোচনার, মানে ঐকমত্য কমিশনের আলোচনায়। সেখানে একটা এখনো পর্যন্ত ঐক্য তৈরি হয়নি। ফলে আমরা যেটা ঐকমত্য কমিশনকে আহ্বান জানিয়েছিলাম যে তাহলে আমাদের কিছুটা সময় দরকার, এবং 15 অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা পথ বের করার চেষ্টা করব। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। ইতিমধ্যে আমরা আমি সেই প্রশ্নটা একটু রাখতে চাই, আমাদের দর্শকদের, আমরা আরো অন্যান্য দর্শকদের জানার জন্য একটি বিষয় বলে দিতে চাই। গণতন্ত্র মঞ্চে মোট 6টি দল আছে এখন। এছাড়াও আমরা যতদূর জেনেছি যে সমস্ত সংবাদ এসছে তাতে আরো 3টি দল আপনার সঙ্গে বৈঠকে বসেছেন। আমার বাংলাদেশ পার্টি, তারপরে এনসিপি এবং গণ অধিকার পরিষদ, এই 3টি দলের সাথে আপনাদের বৈঠক হয়েছে। এই বৈঠকটা আয়োজকদের মধ্যেই আপনি একজন ছিলেন। সেইখানে আসলে উদ্দেশ্যটা কিছুটা বুঝতে পেরেছি, কোনো ফলাফল এসেছে কিনা বা আপনারা কোনো সিদ্ধান্ত? আমরা এই যে আমরা যেটা প্রধান আমাদের উদ্দেশ্য ছিল যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে অনৈক্যটা আছে, আচ্ছা, সেখানে আমরা কিভাবে একটা ঐকমত্যে পৌঁছাতে পারি। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আমরা যারা যে সমস্ত প্রস্তাবগুলো আছে সবগুলো দিক বিবেচনা করে একটা সকলের কাছে গ্রহণযোগ্য পথ বের করা যায় কিনা। আচ্ছা, সেখানে আমরা কয়েকটি প্রস্তাব মানে আমাদের মধ্যে থেকে একটা জায়গায় এসছে। এখন এটা আবার এখানেই শেষ নয়, কারণ এখন আরো অন্যান্য দল প্রস্তাবগুলো বলবেন যে মানে কোন কোন না, আমরা এই যে সমস্ত ইতিমধ্যে যে প্রস্তাবগুলো আছে, যেমন ধরেন আইনি বাধ্যবাধকতার বিষয় নিয়ে, কিংবা আগামী পার্লামেন্টকে মৌলিক সংস্কারের অধিকার এখতিয়ার দেওয়া নিয়ে, সেটা 106-এর মধ্য দিয়েও যেতে পারে। আবার যে প্রস্তাবটা এসেছিল যে গণভোট, সেক্ষেত্রে নির্বাচনের দিনে একই সাথে জাতীয় নির্বাচন এবং একই সাথে সনদ প্রশ্নে একটা গণভোট, এইটার যে সম্ভাব্যতা, সেইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এবং দুটো প্রস্তাবকেই একটা জায়গায় আনা যায় কিনা, সেই ক্ষেত্রে আলাপ আলোচনার জায়গাটা আমরা করছি। আমরা এটা নিয়ে কথা বলবো অন্যান্য দলের সাথেও, এবং আমরা মনে করি যে প্রত্যেকের সাথে কথা বলা দরকার, কিভাবে আমরা একটা কথা বললে সংলাপ নিশ্চয়ই সুবিধাজনক জিনিস। কিন্তু এই যে গণতন্ত্র মঞ্চের 6 দল এবং বাকি 3টা, এটা নিয়ে যে 9টি দল আপনারা বসেছিলেন, এই 9টি দলের মধ্যে মানে নির্বাচনের আগে যেহেতু বসছে, মানুষের একটা প্রশ্ন তৈরি হয়েছে, অনেকে লিখেছেন অনলাইনে, আমি দেখছিলাম যে এরা একটা জোট তৈরি করতে যাচ্ছেন কিনা, যেটি নির্বাচনী জোট হিসেবে ভাবা যায়। সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনাদের ভেতরে কোনো আলোচনা হয়েছে কিনা? না, এখানে এই ধরনের কথাবার্তা আমরা শুনছি, আসলে ওই অর্থে কোনো কার্যকর আলোচনা এটা আমরা এখনো করিনি। তবে অনেকেরই আগ্রহ আছে এই বিষয় নিয়ে কথা বলার। আমরা যেটা, আমাদের বক্তব্য হচ্ছে যে আগে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা ঐকমত্যে পৌঁছাই, কারণ নির্বাচনের আকাশে যে একটু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটা আসলে দূর করা দরকার। মানুষের মধ্যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একটা অনাস্থা তৈরি হয়েছে। মানুষ নানা জায়গায় এটি আলোচনা করছেন, মনে হচ্ছে নির্বাচন হবে। এটা আমাদের জন্য ভালো পরিবেশ না। ফলে এখানে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, এবং সবার নির্বাচনমুখী একটা যে মনোযোগ, তৎপরতা, সেটা যাতে আসে, সেটা আসবে তখনই যখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ঐকমত্যে পৌঁছে যাবো আমরা মনে করি। তখন আসলে বাধাটা আর থাকবে না। ফলে প্রত্যেক দলই তাদের নিজস্ব রণকৌশল ঠিক করবেন কিভাবে তারা এই নির্বাচনকে মোকাবেলা করবেন। সেক্ষেত্রে জোট, আসন সমঝোতা, কি একক নির্বাচন, এই ধরনের আলাপ আলোচনাগুলো তখন আসলে একটা জায়গা পাবে। তো আমি যেটা বলছিলাম, সেখানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দল হচ্ছে এনসিপি। এই মুহূর্তে আমরা দেখছি তারাও এই আলোচনায় অংশ ছিল, এবং অন্যান্য জায়গায়ও তারা অংশগ্রহণ করছেন। তার মধ্যে আক্তার হোসেন আপনাদের সাথে বসেছিলেন। তিনি যেটি বলেছেন যে জুলাই সনদের আইনি, 3 জন বসেছিলেন, আক্তার, আদিব এবং আরো অনেকে ছিলেন। তার বক্তব্যটা আমরা পেয়েছি গণমাধ্যমে। সেখানে এসে যে জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা তারা চান। এই নিশ্চয়তাটা আসলে বলতে এটার একটু ব্যাখ্যা দিবেন, এটা কি বোঝাতে? এটা আসলে ওই আইনি বাধ্যবাধকতার জায়গাটা, অর্থাৎ জুলাই সনদ যে এবং এটা আপনাদের চাওয়া কিনা, এটা আমরাও বলেছি যে এই আইনি, এবং এটা বিএনপিও বলেছে। বিএনপি বলেছে যে আইনি পদ্ধতিতে এটা খোঁজেন, অর্থাৎ সংবিধানের যেহেতু এই সরকারের একটা ধারাবাহিকতা রক্ষা করছে, সাংবিধানিক ধারাবাহিকতা। আবার ধরুন 106-এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে একদিকে যেমন সাংবিধানিক ধারাবাহিকতা আছে, আবার এটা তো সংবিধানে লেখা নাই যে একটা অন্তর্বর্তী সরকার। ফলে তার মানে আপনি ডক্ট্রিন অফ নেসেসিটিতে গিয়েছেন। 106 মানেই ডক্ট্রিন অফ নেসেসিটি যাওয়া।
এখন এটার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। কেউ বলতে পারে যে 106 যাওয়ার ফলে এটা সংবিধানের বাইরে চলে গেছে। আবার আমরা বলতে পারি যে না, যেটা সংবিধানের লিখিত অংশ দিয়ে ব্যাখ্যা করা যায় না সেই রকম পরিস্থিতি মোকাবেলার জন্যই তো 106। মানে অর্থাৎ সংবিধানের লিখিত মানে বিধানের বাইরে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা ব্যাখ্যা করা যাচ্ছে না, সেইটাকে সংবিধানের আওতায় আনার জন্যই কিন্তু 106-এর জায়গাটা। ফলে দুই ধরনের ব্যাখ্যাই কিন্তু আছে, এবং এটা আসলে এটা ঠিক যে 106-এর মধ্যে দিয়ে বাস্তবতা একটা সাংবিধানিক ধারাবাহিকতা এখানে আছে। আবার একটা বিশেষ পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটারও একটা অনুমোদন আছে। ফলে দুটো দিকে আমাদের খেয়াল রাখা দরকার। একটা সাংবিধানিক ধারাবাহিকতা এখানে রক্ষা করা হচ্ছে, অন্যদিকে একটা বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে বলে 106-তে যাওয়া হয়েছিল। এই যে বিশেষ পরিস্থিতি, একটা অভ্যুত্থান, জনগণের এত বড় আত্মত্যাগ, সেইটা যেমন আমাদের খেয়ালে রাখা দরকার, তেমনি সাংবিধানিক ধারাবাহিকতা। এখন দুই মিলিয়ে যে একটা জায়গায় সমাধানের পথ তৈরি করা, সেটার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে হ্যাঁ ঠিক আছে, সকলেই বলছেন যে আইনের ধারাবাহিকতার মধ্যে কিভাবে আমাদের এই বিশেষ বাস্তবতাটাকে সমাধানের পক্ষ হচ্ছে সবাই মিলে এটা। এখন আমরা একটা এনসিপির বক্তব্য পেলাম। আরেকটি বিষয় হচ্ছে গণতন্ত্র মঞ্চের সঙ্গে একসময় গণ অধিকার পরিষদ ছিল কিছুদিন মধ্যে শুরুর দিকে, যেটি পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ গঠনের সময় ছিল, পরবর্তীতে আবার তারাও যুক্ত হবার কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা। এর মধ্যে আরো একটা জিনিস আমরা খবর দেখছি যে এসছে, যেটি একীভূত হওয়ার একটা খবরও এসেছে। সেটি অবশ্য গণতন্ত্র মঞ্চের বিষয় না, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হতে পারে বা এরকম আলোচনা চলছে, এরকম শোনা গেছে। তো সেটা হোক বা না হোক, নুরুল হক নূরের দলটা আপনাদের সাথে গণতন্ত্র মঞ্চের সাথে আবার আসতে পারে কিনা, এবং সেখানেও নির্বাচনকে কেন্দ্র করে মানে টার্গেটটা নির্বাচনকে রেখে করা হচ্ছে কিনা। গণতন্ত্র মঞ্চের সাথে এক্সটেন্ডেড একটা মানে ধরেন আমাদের দিক থেকে দেখলে, মঞ্চভুক্ত দেখলে মঞ্চ আরো কোনো দলের সাথে যুক্ত হবে কিনা, মানে জোটগতভাবে এক। অন্যদিকে অন্যান্য দলের সাথে না, আমার প্রশ্নটা হচ্ছে দলগুলোর সাথে আমরা তো একটা জোট অলরেডি আছি। ফলে গণতন্ত্র মঞ্চের 6টি দল আরো কোনো দলের সাথে যুক্ত হয়ে জোট, একটা বড় জোট করবে কিনা। আবার অন্য দিক থেকে যারা এখনো ইন্ডিভিজুয়াল দল আকারে আছেন, লাইক এবি পার্টি কিংবা এনসিপি কিংবা এবিএনসিপি গণ অধিকার পরিষদ, তারাও আর অন্য কারোর সাথে যুক্ত হয়ে একটা জোট গঠন করবেন কিনা, এটা একটা আলোচনার প্রস্তাব দেয়া আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সেই প্রস্তাব বাস্তব রূপ নেবে কিনা এটা নির্ভর করবে প্রত্যেকটি দলের মানে নিজস্ব সিদ্ধান্তের উপরে, নিজস্ব সিদ্ধান্ত, নিজেদের ফোরামে আলাপ আলোচনা, এবং তারপরে আসলে আগামী নির্বাচনটাকে তারা কে কিভাবে দেখছেন। কিন্তু এই যে যুক্ত হওয়া, আপনি যেটা বললেন যুক্ত হওয়া অন্যান্য দলগুলোর গণতন্ত্র মঞ্চের সঙ্গে, সেই যুক্ত হওয়াটার ধরনটা কি তারা ভোটের জন্য যেমন একটা মোর্চা হয় যে ভোটের জন্য একটা জোট গঠন করে, সেই রকম, নাকি এটা গণতন্ত্র মঞ্চের মধ্যে তারা নীতিগতভাবে যুক্ত হবেন? আলোচনাটা কি? না, এখানে তো যখন একটা নতুন কিছু গঠন হচ্ছে তখন নতুন কিছুর নতুন জায়গাটাকেও স্বীকৃতি দিতে হয়। ফলে সেটা হয়তো মানে যদি আলোচনার প্রক্রিয়া এগোয় তখন সেটা একটা বিবেচনা করা হবে। কিন্তু মূল বিষয় তো ডেফিনেটলি ইলেকশন, এটার বাইরে কিছু না। কারণ নির্বাচন সামনে আছে। এখন কেউ যে আমরা বলিও যে না নির্বাচন না, এটা আসলে মানে আমরা যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কারণ কেউ ইতিমধ্যে নেতিবাচক কিছু বলেন, তার মানে নির্বাচনে অংশ নিতে সকলেই চাইছে। কাজেই নির্বাচন এবং সামনে আছেও, কাজেই নির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ। এই আরো কিছু, বাট এটা এরকম না যে আমরা আমাদের কথা যদি বিবেচনা করেন, আমাদের বিবেচনার জায়গা হচ্ছে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা দরকার। বাংলাদেশে যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের নানান ধরনের তাদের রাজনৈতিক ইতিহাস, তাদের রাজনীতির যে এমনকি ক্ষমতায় যারা গিয়েছেন তাদের সকলের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা অভাব দেখি সেটা হচ্ছে বাংলাদেশে মানে জনগণের নিজস্ব একটা রাজনৈতিক শক্তি, জনগণের বৃহত্তর স্বার্থকেই যারা ভিত্তি করবে এবং জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে যারা আলাদা কোনো স্বার্থ নিয়ে মানে যাদের থাকবে না, সেরকম একটা রাজনৈতিক শক্তি তৈরি করা দরকার। আমরা সেই লক্ষ্যে কাজ করি। গণসংহতির মূল পরিচয় এটাই। এবং গণসংহতি সেই কারণেই যখন নিজেদেরকে আরেকটু জোটগতভাবে সম্প্রসারিত করতে চায় তখন ওই লক্ষ্যটা দেখতে চায়, আমরা সেটা থাকবে। এবং এটার মধ্যে দিয়ে এর পরেও কিন্তু আরো নির্বাচনী বড় ইকুয়েশনেরও ব্যাপার থাকবে। এখন সামনে হয়তো 3টা পোলার হবে নাকি 2টা পোল হবে না কয়টা হবে, 4টা পোল হবে, এটা তো বোঝা যাচ্ছে না। আর একটু যদি বাড়িয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এগুলো ছাড়াও মানে গণতন্ত্র মঞ্চকে আমরা যেভাবে অনুমান করি বা চিনি বাইরে থেকে, সেখান থেকে সিপিবি বা বাসদের সাথে কোনো সমন্বয় চলছে কিনা বা তাদের সাথেও কোনো যোগাযোগ হওয়া? আমরা খুব শীঘ্রই এই প্রশ্নে আমাদের মানে বামপন্থী প্রগতিশীল দলগুলো
যারা আছে, বিশেষত বামপন্থী দলগুলো যারা আছে, তাদের সাথে আমরা একটা বৈঠক করব বিশেষত ঐকমত্যের প্রশ্নে। এখন ওই মানে জোট গঠনের প্রশ্নটা আমি বললাম যে এখনো মানে কেবল মুখে মুখে আলোচনা আছে, আনুষ্ঠানিক আলোচনার জায়গাতে যায়নি। গেলে আমরা নিশ্চয়ই বিষয়ে কথা বলবো, কিন্তু এই জায়গাটাতে মানে আমাদের এখনকার প্রায়োরিটি যদি বলেন, অগ্রাধিকার হচ্ছে আমাদের জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনৈক্য, সেটাতে আমরা কিভাবে ঐকমত্যে আসতে পারি। জাতীয় সনদ বাস্তবায়নের সংস্কার প্রশ্ন মানে কাছাকাছি দলগুলোই তো আসলে আলোচনাগুলো চলছে, যারা আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি তারাই কিন্তু তারাই আলোচনা হচ্ছে। এখানে ঐকমত্য কমিশন একটা ফর্মাল জায়গা, জি, ওইখানে অনেকগুলো মানে ইনফর্মাল ওইটা বসা অনেকটা সরকারের সাথে বসার মতোই, সরকারের একটা আনুষ্ঠানিক কথাবার্তা বলতে হয়, সেটা টেলিভাইজড হচ্ছে। এখন আমাদের যে যার পজিশন আছে, কিন্তু ছাড় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যখন ছাড়ের প্রশ্ন আসি, গিভেন টেকের প্রশ্ন আসি, সেটার জন্য যে অনানুষ্ঠানিক আলোচনার গুরুত্ব, সেইটা আমরা কাজে লাগাই। আচ্ছা, আমরা যদি এভাবে দুইটা ভাগ করে মানে এভাবে দেখি, সাদা চোখেই আমরা এভাবে দেখছি যে ইসলামপন্থী যে দলগুলো, জামাত ইসলামের নেতৃত্বে যারা আন্দোলনের মাঠে গেল, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ যে বিষয় পিআরের প্রশ্নটাকে সামনে আনলো, সেখানে আমরা দেখলাম যে প্রথমে 8 দল, তারপরে কমে গেল, তারপরে আবার এনসিপি চলে গেল, এবং ফাইনালি 7 দলের আমরা অংশগ্রহণ দেখলাম। এরকম এই পাশের যে মোর্চাটা এখন তো ওখানে কিন্তু এবি পার্টি এবং গণ অধিকারের নামও এসেছে, তারাও কিন্তু চলে আসছে, ফলে 8 থেকে 5-এ এসছে, ফলে আবার দুটো পার্টির মধ্যে যুক্ত হয়ে তারা 7টা দল হয়েছে। 7 দলের তাদের এটা হচ্ছে। এদিকে কি তাহলে 9, 10 বা 11 এরকম আরেকটা, সেটা কি বামপন্থী একটা জোট এরকম বলা যাচ্ছে, নাকি মধ্যপন্থী, নাকি অন্য কোনো? না, বামপন্থীদের একটা জোট তো অলরেডি আছে, কিংবা সেটা একটা হবে, কিন্তু এখানে মূলত মানে একটা প্রগতিশীল, মানে এনসিপি কি সেটার সঙ্গে একটা উদার গণতান্ত্রিক একটা কিংবা ধরেন প্রগতিশীল মধ্যপন্থী একটা জায়গা, এই জায়গাটা তৈরি করার জন্য একটা নতুন মানে জোটের ভাবনা অনেকেই ভাবছেন। সেইখানে আলাপ আলোচনারও অনানুষ্ঠানিকভাবে আছে, প্রস্তাব আছে। সেই আলোচনাটা কতটা বাস্তব রূপ নেবে সেটা নির্বাচনের জন্য নতুন একটা নাম দিয়ে করা হতে পারে, নাকি গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনাটা চলছে? এইটা এখনই মানে নতুন নাম না হবে না, গণতন্ত্র মঞ্চ থাকবে, এটা আসলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ডেফিনেটলি একটা নতুন কিছু করতে গেলে একটা নতুন বাস্তবতা তৈরি হয়, অবশ্যই সেটারও স্বীকৃতি দিতে হয়। জামাত ইসলামের সঙ্গে এনসিপির সম্পর্কের একটা গুঞ্জন, সেটাও অনলাইনে দেখছি। আবার এনসিপির সাথে আপনাদের সঙ্গে বৈঠক চলছে, আবার এনসিপির সাথে এনসিপি আবার জামাত ঘরানার আরো 2-1টা দলের সাথেও বৈঠক করেছে। আসলে তাদের সাথে আপনাদের আলোচনার স্ট্যান্ডটা কি নীতিগত, নাকি এটা ভোটের হিসাবের জন্য এখন যে আলোচনাটা হচ্ছে? বা এখনকার আমি আবারও বলেছি যে আমরা কিন্তু 32টি দল অথবা 30-32টি দল যারা আমরা ইয়েতে আছি, কোনো না কোনো ফর্মে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রত্যেকের সাথে আমরা আলাপ করতে চাই। কোনটা নিয়ে? সনদ এবং সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। যেটা নিয়ে আমরা ফর্মালি আলোচনা করছি, সেটা আমরা ইনফর্মালি আলোচনা করতে চাই, যাতে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি। ঐকমত্য জাতীয় স্বার্থে দরকার, এটা মনে রাখা দরকার, এটা দলের স্বার্থ না। যেহেতু জাতীয় স্বার্থে ঐকমত্য দরকার, কাজেই আমরা যারা বসছি মানে 30-32টি দল, এই দলগুলো ফর্মাল একটা আলোচনায় আছি, আমরা কতগুলো ইনফর্মাল ফর্মে আমরা আলাপ আলোচনা করে একটা ঐকমত্যে পৌঁছাচ্ছি। এখনকার অগ্রাধিকার এবং আলোচনা কিন্তু হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে। আর নির্বাচনী জোট অথবা কিছুটা দীর্ঘমেয়াদী জোট, সেই ক্ষেত্রে ধরুন বিএনপি কেন্দ্রিক একটা বলয় আছে, জামাত কেন্দ্রিক একটা বলয় আছে, অতীতে যেমন আওয়ামী লীগ কেন্দ্রিক বলয় ছিল। এখানে আসলে আপনি যেমন দুইটা আলাদা, এখানে যেমন ধরেন বামপন্থীদের একটা বলয় আছে আগে থেকে, নিশ্চয়ই এখানে একটা যাকে বলে যে আমি উদার গণতান্ত্রিক অথবা প্রগতিশীল মধ্যপন্থী একটা মানে বলয়, এই বলয়টা গড়ে উঠবে কিনা, গড়ে ওঠার বাস্তবতা কতটুকু আছে, গড়ার ক্ষেত্রে কতটা অঙ্গীকার আছে, সেইটার ব্যাপারে কথাবার্তা তো প্রস্তাব আছে। মানুষের দিক থেকে আমাদেরকে বলা এগুলো তো বদলায়, যেমন ধরেন আপনি এখন দুইটা অংশ স্পষ্ট করে বললেন যে বিএনপি কে ধরে একটা বলয়, আবার হচ্ছে জামাতকে ধরে, কিন্তু একসময় তো বিএনপি জামাত মিলে এক সময় তারা বলয় ছিল। এই যে চেঞ্জ হয়, এখনকার পরিবর্তনটা তাহলে মানে আপনার কথা থেকে আমি কি এইটা একটা ধরতে পারি ব্যাপারটাকে এরকম যে জামাতপন্থী যে 7 দল বা 10 দল যারা হোক, তারা তাদের ইসলামপন্থী দলগুলো এক জায়গায়, আপনারা মানে বামপন্থী দলগুলো বা মধ্যপন্থার দলগুলো একসাথে, আর বিএনপি কি তাহলে এবারের যে নির্বাচনে এখন পর্যন্ত মাঠের ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে, তারা আগের যে স্ট্রাকচারটা ছিল, 4 দলীয় জোট ছিল, অন্যান্য জোটেও তারা থেকেছে, তারা কি আসলে এবারে একা নির্বাচনে যাচ্ছে এরকম? না, আসলে আপনি আবারও বলছি যে দেখুন, মানে আমি মানে এখনো পর্যন্ত বামপন্থী বলয়ের সাথে কোন ধরনের জোটগত মধ্যপন্থী বলয়ের কোন জোটগত আলোচনা হয়নি। ফলে মধ্যপন্থী বলয় আর বাম বলয়টাকে এক করার মানে করলে ঠিক আপাতত ঠিক হবে না।
ফলে বিএনপির দিক থেকে বিএনপির প্রস্তাবনা আছে যুগপৎ সঙ্গীদের ব্যাপারে, যে তারা একটা মানে যদি জোট না গঠিত হয় একটা নির্বাচনী সমঝোতার জায়গায় করার ব্যাপারে, মানে একসাথে নির্বাচন একসাথে সরকার, এরকম একটা আলোচনা তারা তাদের দিক থেকে প্রস্তাব রেখেছে। সেটা তো হচ্ছে ধরুন একসাথে নির্বাচন একসাথে সরকার, ব্যাপারটা কি রকম আসলে? মানে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে মানে নির্বাচনের ক্ষেত্রে আসন সমঝোতা, এরকম একটা জায়গা হয়তো ভাবতে পারে, যেটা জামাত ইসলামের দিক থেকেও জামাত চেষ্টা করে যাচ্ছে। ফলে বিএনপির দিক থেকে বিএনপির যেমন প্রস্তাব রয়েছে, এবং বিএনপির সাথে একটা যুগপৎ আন্দোলনে অনেকগুলো রাজনৈতিক, প্রায় 39টি রাজনৈতিক দল ছিল, ফলে সেটার একটা জায়গা কিন্তু আছে। তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী কারা হবে? যেমন বিএনপির সাথে তো যুগপৎ যে আন্দোলনটা, মানে এর আগের সরকারকে হটানোর সময় আগে, সেই সময় তো জামাতও বিচ্ছিন্নভাবে কর্মসূচি দিয়েছে, এক ধরনের যুগপথের মতোই দেখাতো, তাই না? কিন্তু এখন যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী রাজনৈতিক বলের দিক থেকে একটা দৃশ্যত দূরত্বের জায়গা আছে, এবং তাদের যতটুকু মানে কথাবার্তা থেকে বোঝা গেছে যে তারা ঠিক নির্বাচনী সমঝোতার দিকে তারা দুই দল যাচ্ছে না মনে হচ্ছে, তাই। হ্যাঁ, ফলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার জায়গা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এখানে কি আরেকটি তৃতীয় অবস্থান কিংবা চতুর্থ অবস্থান হবে কিনা, যারাও একই ধরনের প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, ধরুন 4টি বলয়ে পরস্পর লড়াই করছে, অথবা 4টি বলয় তৈরি হয়েছে কিন্তু আবার কেউ কেউ কারোর সাথে আসন সমঝোতায় যাচ্ছে। মানে আপনি ধরুন জোট গঠন করলেও বিএনপির সাথে জোট গঠন না করে কিন্তু আসন সমঝোতা কেউ করতে পারে। তার মানে জোটগতভাবে আপনি আলাদা আছেন, কারণ আপনার রাজনীতি, আপনার কর্মসূচি, আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এটা আলাদা, কিন্তু ইলেকশন কেন্দ্রিক একটা জোট না হলেও একটা আসন সমঝোতাগত জায়গা হতে পারে। ফলে নানান ধরনের পসিবিলিটিস আছে। আমরা বলছি যে এই পসিবিলিটিস গুলো যা আছে, একটা হচ্ছে জোট, একটা হচ্ছে একক দলীয় নির্বাচন, একটা হচ্ছে আসন সমঝোতা, এইভাবে কিংবা বিভিন্ন বলয় অথবা বলয়গুলোর মধ্যে আসন সমঝোতা, এইরকম অনেকগুলো মানে অপশন তৈরি হতে পারে। আগামী নির্বাচনের কেন্দ্র করে এটা হয়তো অক্টোবরে, মধ্য অক্টোবরের পরে, ধরেন 15ই অক্টোবর পর্যন্ত তো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত আমাদের ব্যস্ত থাকছে, এবং 15ই অক্টোবরের পরে আমাদের ধারণা যে এটা খুব দ্রুত, তবে সিদ্ধান্ত আগে হলে আমরা আগে আশা করি জানতে পারবো। আমি এবার একটু আজকের একটা প্রসঙ্গে ঘুরে আসতে চাই, সেটি হচ্ছে এরই মধ্যে বিএনপি, যেমন আপনি বলছিলেন যে বিএনপির সাথে ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামাত ইসলামের যে আগের সম্পর্কটা, সেটা এই মুহূর্তে মনে হচ্ছে না রাজনৈতিক, মানে ভোটের প্রতিদ্বন্দ্বী বলা যায় এখন এই মুহূর্তে। হ্যাঁ, নির্বাচনে তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী হবে এরকমটাই একটা জিনিস মনে হচ্ছে। এখন আজকে যেমন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি, তিনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী দুজনেরই তিনি কড়া সমালোচনা করেছেন, এক ধরনের খুবই সরাসরি মাঠের বক্তৃতা, যদিও তিনি সেখানে বলেছেন তারা বেঈমান, ভণ্ড এবং তারা ইসলামের নামে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই যে বক্তব্যটা, ইসলামের নামে চক্রান্ত, ষড়যন্ত্র, আন্দোলন, এই নানা বিষয়গুলোকে সামনে এনে তিনি বক্তৃতা করেছেন, এইটার সঙ্গে আপনি মানে একমত হতে পারেন? দেখুন, রাজনৈতিক দলগুলো যখন পারস্পরিক মানে বিরোধিতায় থাকে, তখন তারা তো একটা প্রতিপক্ষের প্রতি তাদের সমালোচনার জায়গাটা থাকবেই, এবং সেই সমালোচনার জায়গা আছে। আমরাও যে সমালোচনা করি না তা না, এক একজনের সমালোচনা করার ধরন, ভাষা একরকম, অ্যাপ্রোচ এক এক রকম হয়। আমরা যেটা এইবারে 5ই আগস্টের আগে আমাদের যে সমালোচনা করার ধরন ছিল, 5ই আগস্টের পরে আমাদের সমালোচনা করার ধরনের মধ্যে আমরা একটা মানে প্রায়োরিটি ঠিক করেছি। আচ্ছা, যে বক্তব্য দিচ্ছি সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে আমাদের আচরণ ঠিক করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে পারে গণতান্ত্রিক উত্তরণের জন্য, যে কারণে আমরা আমাদের বক্তব্য সমালোচনাকেও এই লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে করছি। বললাম মুখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, আর বক্তৃতা দেওয়ার সময় এমন পরিস্থিতি সৃষ্টি করলাম যাতে আমরা সংঘাতের দিকে ঠেলছি, তখন এটা আসলে সঙ্গতিপূর্ণ হয় না। ফলে আমাদের গণসংহতি আন্দোলনের ব্যাপারে আমরা ভেরি কনসিস্টেন্ট। আপনি যদি আমাদের বক্তব্য একটু লক্ষ্য করে দেখেন, সিন্স 5th অগস্ট, এই 13 মাসে, তাহলে আমরা সেই জায়গাটা কনসিস্টেন্টলি বজায় রাখছি, এবং এটা আমরা এই উত্তরণ পর্ব পর্যন্ত আমাদের একটা জায়গা থাকবে। কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসবে, তখন তো আসলে আপনি ধরেন, আমরা যদি দলগতভাবে নির্বাচন করি, আমাদের প্রত্যেক দল সম্পর্কে একটা বক্তব্য আছে নিশ্চয়ই, এবং তারা সঠিক নয়, আমরাই সঠিক, এই কারণে তো আমরা একটা আলাদা দল করি। ফলে আমরা এটা এই আলোচনা করব, আমরা যদি জোটগতভাবে করি অন্যান্য জোটের প্রতি সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি বক্তব্যটা লক্ষ্য করেন, বক্তব্যটার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আছে, এবং সেইটা এই মানে নির্বাচনকেই ভণ্ডুল করা, তারা ষড়যন্ত্রের কথাও বলেছেন। এই জায়গাটায় আমরা বলছি যে মাঝে মাঝেই কয়েকটি দলের কাছ থেকে এরকম বক্তব্য আসে যে অমুক এটা না হলে আমরা ইলেকশনে যাব না, অথবা ইলেকশন হতে দেওয়া হবে না।
এই বক্তব্য কিন্তু আমরা কোনোভাবেই গ্রহণ করি না। আচ্ছা, আমরাও এটার একটা সেই রকম কোন লক্ষণ কার্ডের পক্ষ থেকে আপনার জায়গা থেকে, মানে বিএনপির বক্তব্যটা যদি বাদ দেই, বিএনপির বক্তব্য বাদ রাখেন, আমরা দেখেছি যে মাঝে মাঝেই মেঠো বক্তৃতায় জামাতের কয়েকজন নেতৃত্বের মুখ থেকে শোনা গেছে, কখনো কখনো এনসিপিরও কেউ কেউ বলেছেন, ইসলামী আন্দোলন বেশ ব্যাপকভাবে বলেছেন যে পিয়ার না হলে নির্বাচনে যাব না অথবা নির্বাচন হতে দেব না, এইটা, কিংবা কেউ কেউ বলেছেন জুলাই এটা না হলে ওটা হবে না। এই যে জায়গাগুলো, মানে বিষয়টা হচ্ছে যে মানে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে, হ্যাঁ, কিংবা মানে নির্বাচন অনিশ্চয়তায় ফেলা, কেবল নির্বাচন অনিশ্চয়তায় ফেলা না, কিন্তু তখন সংস্কারকে অনিশ্চয়তায় ফেলা, এমনকি বিচারও তার দ্বারা অনিশ্চয়তার মধ্যে যাবে। ফলে আমি আবার বলবো যে আমি তিনটাকে একসাথে বলবো, বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা এই তিনটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, হুমকির মধ্যে না পড়ে, অনিশ্চয়তার মধ্যে না পড়ে, আমাদের সেই জায়গায় সতর্ক থাকা দরকার। এই সতর্কতা যেখানেই লঙ্ঘন দেখা দিবে আমরা সেটা সমালোচনা করব, কারণ এইটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে চলে যাবে। এবং আমাদের খেয়াল রাখা দরকার ইভেন প্রতিদ্বন্দ্বিতার সময়ও, যে আমরা প্রতিদ্বন্দ্বিতা যাতে জাতীয়, মানে ন্যূনতম জাতীয় ঐকমত্যটাকে ছাপিয়ে না যায়, কারণ ওটা ছাপিয়ে গেলে দলের সাথে আপনি যখন করতে শুরু করবেন তখন আমিও প্রতিক্রিয়া করতে শুরু করবো, এবং তখন অনিবার্য একটা সংঘাতের জায়গা তৈরি হবে, এবং এটা সুযোগ নেয়ার জন্য ওত পেতে অনেকগুলো শক্তি বসে আছে। আমরা শেষের দিকে আমি একটা প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে এনসিপি অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সবাই তাকে দলে টানার জন্য, সেও অনেকের সাথে বৈঠক করছে, বসছে। এখানে একটা বিষয় মাঝখানে এসেছিল যে এনসিপির 150টা আসন পেতে পারে, এটা কি আগ্রহ, এটা কি অনেকে বিশ্বাস করছে? এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, এনসিপির অন্যতম একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন। দেখুন, এই ধরনের বক্তব্য তো মানে কেউ তো নিজের ক্ষেত্রে সবাই বলে মানে আমরা জয়ী হব, এই ধরনের বক্তব্য কখনো কখনো না। আপনি কি বিশ্বাস রাখছেন, আস্থা রাখছেন? না, আস্থা বিশ্বাসের প্রশ্নটা একেবারেই বাদ রাখছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের বক্তব্য কখনো কখনো কাজে দেয়, অর্থাৎ নিজেকে একটু লাইমলাইটে আনা যায়, নিজেদেরকে সামনে আনা যায়, মানুষের সামনে একটা আত্মবিশ্বাস দেখানো যায়, আমরা একটা প্রতিদ্বন্দ্বী, এই জায়গাটা তৈরি করা যায়। আবার অনেক দিক থেকে যখন ওইটার সাথে সঙ্গতিপূর্ণ কি বলে যে বাস্তবতা মানুষ দেখে না, তখন মানুষ সেটাকে মনে করে যে অতিশয়োক্তি কিংবা বাড়াবাড়ি কথাবার্তা বলছে, তখন আবার কথার ওজন কমে যায়। ফলে আমাদের মানে কে কিভাবে নিবেন সেটা আমি তো আর বিচার করে দিতে পারবো না, যেভাবে কথা বলা হচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখন এই জায়গাটা, আমাদের মানুষের মধ্যে হোপ তৈরি করা দরকার। সেই হোপ, আশা তৈরি করতে হলে, যেমন ধরুন যদি আমরা মনে করি যে বিএনপি বলয়, জামাত বলয়, এই দুটোর বাইরে আমরা একটা নিজস্ব বলয় এবং আমরাই ক্ষমতায় যাব, তাহলে সেইটার যে বাস্তব প্রয়োজনীয় শর্ত, সেটা আমাদের সৃষ্টি করা দরকার। এবং সেটা যতটা দৃশ্যমানভাবে সৃষ্টি হবে তত কিন্তু মানুষ আশাবাদী হলে আমরা তখন সেই আত্মবিশ্বাসটা দেখাতে পারবো। আমরা এটাকে যুক্তিসঙ্গতভাবে না নিয়ে গেলে, কিছুটা বাড়াবাড়ি ফর্মে নিয়ে গেলে, কিংবা অতিশয়োক্তি আকারে, মানে আমি একটা কথা বললাম আর কি, কথা একটা ছুড়ে দিলাম, সেই কথার তখন গুরুত্ব না থেকে কিছুটা হাস্যরসের জন্ম। আজকের বক্তব্যটা বলি, সেটা হচ্ছে বিএনপি জামাতকে একসাথে বলা হচ্ছে যে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসুন, এটাও নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। এই বক্তব্যটার মধ্যে জামাতকে বলার একটা কারণ আমি খুঁজে পাই, যে জামাত যেহেতু আন্দোলনে গেছে এবং পিয়ার না দিলে দিব না, এরকম মানে নির্বাচনে যাবো, এই ধরনের কথা বলেছে, কিন্তু বিএনপি তো আমি এরকম শুনিনি। সেক্ষেত্রে এইটার মানে সাথে আপনার কোনো ব্যাখ্যা রয়েছে কিনা? বা এইটা একটা শোনেন, মানে বাংলাদেশের রাজনীতিতে যেটা আমাদের ক্ষেত্রে হয় আর কি, মানে ধরেন আপনি একটা কথা বললেন যেটা আপনি যুক্তিসঙ্গত কথা বলতে চাইলেন, কিংবা আপনার নিজের অবস্থান বললেন, যদি সেটা আপনার পক্ষে কোনোভাবে চলে যায়, এখন আপনি বড় পার্টি, আমরা ধরেন আকারে ছোট তুলনামূলকভাবে, তখন আমরা আপনার মানে সুরে কথা বলছি এবং আমরা ওই পন্থী হয়ে গেছি, যার ফলে এটা আমরা আওয়ামী লীগ আমল থেকে আমরা শুনেছি। যখনই আমরা যুগপৎ আন্দোলনে গেলাম, মানে প্রথমত আওয়ামী লীগ বিরোধিতা করলাম, তখন তো আমাদেরকে বিএনপি আর জামাতের দালাল বলা হলো, তারপরে জামাত স্পেসিফিক্যালি বলা হলো জামাতের দালাল, তারপরে বামাতি বলা হলো। এগুলো মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন যে আমরা বামাতি পর্যন্ত গালি খেয়েছি। এই গালিটার মানে কন্টিনিউটিটা আছে। তারপরে যখন বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে গেলাম, তখন তো আমাদেরকে সব বিএনপি পন্থী হয়ে গেছি। তারপরে এখন যদি আমরা যুক্তিসঙ্গতভাবে নির্বাচনের কথা বলি, তখনই বলি যে আচ্ছা আপনি তো বিএনপি পন্থী। সাকিব, এটা আমরা শেষ প্রশ্ন, এটার সাথে শুধু একটু যুক্ত করে যদি আনসারটা শেষ করেন তাহলে আমি শেষ করব। সেটি হলো, না, আমি যে করে এটা ব্যাখ্যা দিলাম, ফলে যে যেমন ধরেন ও যদি শুধুমাত্র জামাত ইসলামের ক্রিটিক করতো, তাহলে তাকে আবার এখন তারা বিএনপি পন্থী হচ্ছে বলে মনে করতো। সম্ভবত এরকম একটা বিবেচনা থেকে বিএনপি জামাত একসাথেই ইয়া করছে। কিন্তু তারা তো এই যে বাংলাদেশে যুক্তিসঙ্গত কথা বলা যায় না, বরং আপনাকে হিসেব করতে হয় যে আমি কোন পন্থী হয়ে যাচ্ছি।
এইটা রাজনৈতিক দিক থেকে খুব মানে ভালো জায়গা তৈরি করে। সবশেষে আপনাদের সাথে মানে তাদের সমন্বয়টা হতে যাচ্ছে কিনা, কোনো ইঙ্গিত আছে কিনা, মানে এনসিপির কথা বলছি। এটা এখনই বলার মতো কোনো পর্যায়ে আসেনি। আমরা প্রস্তাব যেহেতু আছে, আলাপ আলোচনা নিশ্চয়ই রাজনীতিতে ওপেন থাকে, আমরা সেই আলাপ আলোচনাগুলো নিশ্চয়ই করতে আগ্রহী থাকব। কিন্তু যেটা আমাদের এখন জরুরি প্রশ্ন, সেটা আমরা অগ্রাধিকার দিয়ে যেটা করছি, অত্যন্ত আন্তরিকতার সাথে করছি, যে আমরা জুলাই বাস্তবায়ন নিয়ে আমরা যাতে একটা ঐকমত্যে পৌঁছাতে পারি এবং দেশে বিচার, সংস্কার, নির্বাচনের বিষয়ে একটা বিশ্বাসযোগ্য বাস্তবতা তৈরি করতে পারি এবং আমরা সবাই কনফিডেন্ট হয়ে, আত্মবিশ্বাসী হই যে না, আমরা এই যে পথরেখা, এটাকে সফল করব এবং এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে পৌঁছাবো। এইটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। এবং এই কারণে বারবারই কথাগুলো আমরা বলি কেন, আপনার কাছে কয়বার আজকের মধ্যে বললাম, রিপিট করি আমি বারবারে। এটা অনেক সময় মনে করতে পারে একই কথা বারবার বলছি, কারণ একই কথা অনেকটা বারবার বলার মানুষ হচ্ছে যে জনগণকে এই বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে এবং জনগণ যদি এই বিষয়ে সচেতন হন, কোনো ষড়যন্ত্রকারী সফল হবে না। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ সাকি, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাকে দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তার কাছ থেকে আমরা ভোট নিয়ে সন্দেহ সংশয় নিয়ে যেমন আলোচনা করেছি, তেমনি অন্যান্য আরো কতগুলো বিষয় এবং জোটের সমীকরণ নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। রাজনীতির এরকম নানা দিক নিয়ে আলোচনার জন্য রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন ও বার্তা কক্ষে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ফলো করুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সবগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।